তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, আর সেই প্রশ্নগুলো আমাদের সহজই। এই কারণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্নগুলি সহজ অনুষ্ঠানে আর কেবল নিবেদিত। এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথিরা যুক্ত হবেন এবং এর মধ্যে একজন অতিথি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। এরই মধ্যে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে এসে যুক্ত হবেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তবে সেই অতিথি আসার আগে আমরা নিশ্চয়ই এই অতিথির সাথে আলোচনা শেষ করতে পারবো। আপনাদের জানিয়ে রাখি যে দুদিন আগেই সাবেক বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে, এবং এর আগেও আমরা দেখেছি বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, যাকে এস.কে সিনহা বলে আমরা বেশি চিনি, তাকে নিয়েও এক ধরনের রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছিল। তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। বিচারপতিরা সবকিছুর ঊর্ধ্বে বলা হয়ে থাকে। সেই বিচারপতিরা যখন বিচারের মুখোমুখি হন তখন আসলে ব্যাপারটা কেমন হয় এবং তাদের বিচার করাটা কেমন হবে, কিভাবে সম্ভব হবে, কারা করবেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর আজকে জানতে চাই। একই সাথে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে প্রতিবেদন, একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছে, সেটি বিদেশি গণমাধ্যম, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রকাশ করেছেন। এবং সেই তথ্যচিত্রে শেখ হাসিনাকে দেখা গেছে যে এই গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে এবং ছাত্র আন্দোলনে যেটাকে বলা হয়, সেখানে তিনি সরাসরি নির্দেশদাতার ভূমিকা পালন করেছিলেন, যেখানে তিনি হত্যার নির্দেশ দেন। এইসব আলোচনায় আসলে সবার উপরে থেকে ক্ষমতার, সেখান থেকে যখন কেউ জনগণের বিপক্ষে দাঁড়ান, তাদের আসলে কিভাবে বিচার হবে বা তাদের কি করা হবে, আমরা আজকে আমাদের অতিথিদের মাধ্যমে তাই জানার চেষ্টা করব। আমরা বলছিলাম যে এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক। আমরা তার কাছে শুরুতে যেতে চাই। আমি দুঃখিত, জয়নুল আবেদিন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। দুটো নাম সবসময় আমাদের একসাথে হয়ে যায়। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই আপনার কাছে আসি এবিএম খায়রুল হক প্রসঙ্গে। আপনি একদম বলেছেন যে এর মাধ্যমেই আয়না ঘরের তৈরি হয়েছিল এবং বলেছেন যে ফ্যাসিস্টের যে উত্থান তা এবিএম খায়রুল হকের মাধ্যমে তৈরি হয়েছে। যদি একটু ব্যাখ্যা করতেন, ঠিক আয়না ঘরের সাথে তিনি কিভাবে যুক্ত ছিলেন? দেখুন, জনাব খায়রুল হক যখন প্রধান বিচারপতি ছিলেন আর এই জাজমেন্টটি তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে জাজমেন্টটা দেন, সেই সময় আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্বাচিত সভাপতি ছিলাম। তো খায়রুল হক সাহেব এই বিচার বিভাগটাকে এমনভাবে ধ্বংস করেছে যে কোনো বিচারপতি খায়রুল হকের কাছে বা খায়রুল হকের যে ইচ্ছার বিরুদ্ধে কোনো জাজমেন্ট দিতে পারতেন না, এমনই একজন প্রধান বিচারপতি তিনি ছিলেন। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আমাকে একটু বলতে হলে একটু সময় দিতে হবে। হ্যাঁ, সময় আছে, বলুন। সেটা হচ্ছে, যখন এই মামলাটি হয় তখন আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, পরবর্তীতেও জাজমেন্ট যখন হয় তখনও সভাপতি। কোন মামলাটা? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মামলাটি। এই খায়রুল হক সাহেব এই মামলাটি শোনার সময় 8 জন অ্যামিকাস কিউরি নিয়োগ করলেন। তার মধ্যে 7 জনই মত দিলেন তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য থাকা দরকার। তিনি সেটাকে না নিয়ে, যাই হোক, আমাদের আপিল বিভাগের একটা বিধান আছে, শামীম হায়দার পাটোয়ারি সাহেব এসে গেছেন, উনি বুঝবেন যে আপিল বিভাগে একটা রুলস আছে। রুলসের মধ্যে বলা আছে যে কোনো মামলা শুনবেন সব বিচারপতিরা এবং পরবর্তীতে একটা ওপেন কোর্টে একটা জাজমেন্ট দেবেন। সেটা পুরো জাজমেন্ট না দিলে অপারেটিভ পার্টটা বলে দেবেন। এখানে খায়রুল হক সাহেব যেটা করেছেন, প্রধান বিচারপতি হিসেবে সেই দায়িত্বটি পালন করেছেন। তিনি বলেছেন অন্তত 2টো টার্ম গণতন্ত্রের স্বার্থে
তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হতে পারে, ব্যবস্থা থাকতে পারে। তবে এটা পার্লামেন্টে সদস্যদের এই সংশোধন করতে হবে সংবিধান। আমরা দেখলাম এই জাজমেন্টের পরে when we were waiting for the judgment, তখন সাংবাদিকরাও তার কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি তো এখনও জাজমেন্ট দিলেন না, এইদিকে তো পার্লামেন্টে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। তিনি বললেন যে এখনও আমার জাজমেন্ট লেখা হয় নাই। আমি খুব সংক্ষেপ করে বলছি যে তাহলে পরে উনি কিভাবে জাজমেন্ট দেবেন। এর মধ্যে ওনার রিটায়ারমেন্টের প্রশ্ন আসছে। রিটায়ারমেন্ট যখন প্রশ্ন এসছে তখনও সাংবাদিকরা গিয়েছে যে আপনি তো রিটায়ার করে যাবেন, তারপরে কিভাবে জাজমেন্ট দেবেন। উনি বললেন যে জাজমেন্ট যখন রেডি হয়ে যাবে তখন হবে। কিন্তু পূর্ণাঙ্গ জাজমেন্টটি যখন দিলেন তখন দেখলাম যে শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট করেছেন ঠিক ওইভাবে পূর্ণাঙ্গ জাজমেন্টটি দিলেন। এই জাজমেন্টটি দেওয়ার পরে অনেক সাংবাদিক আমার কাছে গিয়েছিলেন, বহু আইনজীবী আমার কাছে গিয়েছিলেন যে এই সম্পর্কে আপনি কিছু বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে। আমি বললাম যে আমি যেদিন সভাপতির থেকে বিদায় নেব সেদিন আমি কিছু কথা বলে যাব। আমি একটা বড় ধরনের সংবাদ সম্মেলন করলাম, সেখানে বেশ লয়াররা উপস্থিত ছিলেন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে আমি পরিষ্কারভাবে বললাম যে এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে চলে না, এটা বেআইনি। আমি প্রথম কারণটি উল্লেখ করলাম যে তিনি আপিল বিভাগের যে রুলস সেটাকে ভায়োলেট করেছেন। যেহেতু ওপেন কোর্টে তিনি একরকম জাজমেন্ট দিয়েছেন, পরবর্তীতে তিনি অন্যরকম জাজমেন্ট দিয়েছেন। 2 নম্বর হচ্ছে তিনি যে কাজটি করলেন সেটা হলো রিটায়ারমেন্টের পরে এই জাজমেন্টটা তিনি লিখলেন এবং স্বাক্ষর করলেন। এই কাজটিও তিনি পারেন না। আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এটা কোথায় আছে, যা তো সাধারণত জাজমেন্ট পরে দিয়ে থাকে। আমি বলেছিলাম যে 41 ডিএলআরে একটা রিপোর্ট আছে যেটা অথর জাজ চিফ জাস্টিস ছিলেন লর্ড কর্নেলিয়াস, তিনি নিজে একটা জাজমেন্ট দিয়ে গিয়েছেন। সেই জাজমেন্টে বলেছেন যে জাজ আফটার হিজ রিটায়ারমেন্ট হি ক্যান নট সাইন, হি ক্যান নট রাইট অ্যান্ড হি ক্যান নট সাইন দি জাজমেন্ট। ইফ এ জাজ after his retirement write and sign the judgment, that is not the judgment in the eye of law. আপনারা জানেন আমি পরবর্তীতে এর উপর একটা বইও লিখেছিলাম, যে বইটি এখন মার্কেটে অবশ্য খুব আমি একটা কপি কালকে পেয়েছিলাম। যেদিন গ্রেপ্তার হলেন ওই দিন দেখলাম যে সমস্ত বুক স্টল থেকে বইগুলো সব মানুষের। নিশ্চয়ই আমরাও সেই বইটা কিনে অবশ্যই পড়তে চাই। কিন্তু আমি আসলে আপনার কাছ থেকে একটা পয়েন্ট, এখন সেই জন্য আমি শামীম হায়দার পাটোয়ারি আসছেন, আমরা কি একটু পরিচয় করে দেব দর্শকের সাথে। শামীম হায়দার পাটোয়ারি আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন এবং আপনার সাথে আমরা ছিলাম, যে প্রশ্নে ছিলাম সেটি হচ্ছে অনেকগুলি ঘটনার ব্যত্যয় করে তিনি সেটা সংশোধনী এনেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। কিন্তু এই একটা বড় ঘটনার বাইরে আপনি যে কথাটা সেদিন বলেছেন, আয়নাঘর প্রসঙ্গ বলেছেন, যে তার মাধ্যমেই এইটার তৈরি হয়েছে, মানে সেটার সূত্রপাত কিভাবে তিনি করেছিলেন। সূত্রপাতটা হচ্ছে, দেখেন তিনি অনেকগুলো জাজমেন্ট দিয়েছেন, 5th অ্যামেন্ডমেন্টের জাজমেন্ট দিয়েছেন, মুন সিনেমা হলের জাজমেন্ট দিয়েছেন, অনেকগুলো জাজমেন্ট দিয়েছেন। যেখানেই উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম দেখেছেন সেইখানেই তিনি জিয়াউর রহমানের নাম থাকতে পারবে না। 5th অ্যামেন্ডমেন্ট বলেছেন জিয়াউর রহমান যে সমস্ত জিনিস করে গেছে এগুলো মার্শাল্লাহর অধীনে হয়েছে, এই সমস্ত এগুলো বাতিল করে দিতে হবে। থার্ডলি হচ্ছে এই যে আপনি যে কথাটি প্রশ্নটা আমাকে করলেন, আজকে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যদি সেই সময় উনি বাতিল না করতেন
তাহলে পরে এই যে নির্বাচনগুলো হলো, যে একটা নির্বাচন হলো 53 জন বিনা ভোটে, পরবর্তী নির্বাচন হলো দিনের ভোট রাতে হয়ে গেল, শেষ নির্বাচনে তো কেউ কেউ অংশগ্রহণই করলো না, সরকার এমনি এমনি হয়ে গেল। তো এই যে দেশের মধ্যে যে অরাজকতার যে সৃষ্টিটা হয়েছিল, ও আরেকটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার বাড়ি নিয়ে যখন অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল চলছিল, তখন আমরা ওনার কাছে গিয়েছিলাম যে আমাদেরকে অন্তত 10 মিনিট শোনার সুযোগ দিন। তিনি বললেন যে একদম ডাহা একটা মিথ্যা কথা বললেন, যেটা একদম প্রধান বিচারপতির কাছ থেকে আমরা আশা করি নাই। তিনি বলেছিলেন, না বলে দিয়েছি কিচ্ছু হবে না, কিন্তু পরবর্তীতেই দেখা গেল 10 মিনিট পরে যে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিলেন। এই যে বের করে দিলেন, তিনি নিজে কেঁদে কেঁদে তখন বলেছিলেন যে এই বাড়ির প্রতি আমার অনেক স্মৃতি বিজড়িত, আমরা সেদিন অনেক কান্না করতে দেখেছিলাম, আমি কার কাছে বিচার চাইবে, এই সমস্ত কথাবার্তা বলেছেন। সেই ঘটনায় তিনি এখন আপনি যে প্রস্তুতি করেছেন যে খায়রুল হক কীভাবে আয়নাঘর হলো, এই খায়রুল হকই হচ্ছে মূল ব্যক্তি যিনি সরকারের ইচ্ছায় বিচার বিভাগটাকে ধ্বংস করেছেন। এখানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আছেন, তিনি অনেক রিসার্চ করেন, অনেক লেখাপড়া করেন, আমি জানি। তিনিও বলবেন যে এই খায়রুল হকের যে জাজমেন্টগুলো, এই যে জাজমেন্টটা বেসিক্যালি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জাজমেন্টটা, যদিও ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে জাতীয় পার্টি ইন্ডোর্স করে না, তারপরেও বলি দেশের গণতন্ত্রের স্বার্থে সেই সময় 7 জন অ্যামিকাস কিউরি কিন্তু বলেছিল। আচ্ছা, এখন আসেন এই জাজমেন্টের সম্বন্ধে। আমি ডক্টর কামাল হোসেনের কাছে গিয়েছিলাম, টি.এস. খান সাহেবের কাছে গিয়েছিলাম, আমিরুল ইসলাম এর কাছে গিয়েছিলাম, অনেকের কাছে গিয়েছিলাম। আমি বললাম, স্যার উনি ওপেন কোর্টে একরকম জাজমেন্ট দিলেন, আর এই যে উনি যে পরবর্তীতে জাজমেন্টটা দিলেন খালেদা জিয়ার বাড়ি প্রসঙ্গে, না এই যে তত্ত্বাবধায়ক সরকার, এটা কেমন? ডক্টর কামাল হোসেন একটা ল্যাঙ্গুয়েজ বলেছিলেন যে এটা হচ্ছে বিচারিক অসাধুতা। এইটা ওনারা কখনো দেখেন নাই, আমরাও কখনো দেখিনি। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি একটু শামীম হায়দার পাটোয়ারিকেও এই আলোচনাতে নেই, আপনার অনুমতি চেয়ে। শামীম হায়দার পাটোয়ারি, অনেক ধন্যবাদ, আপনি অনেক জ্যাম ঠেলে এসছেন, কৃতজ্ঞতা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং স্বাগত জানাই। বিচারপতি খায়রুল হকের বিষয় নিয়ে আমরা আসলে কথা বলছি, কী কারণে তিনি বিচারের মুখোমুখি হচ্ছেন। তার নামে অনেক অনেক অভিযোগ ছিল, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা থেকে শুরু করে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, উনি সেটাও বাতিল করেছিলেন, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন, 2 জন খুবই বিতর্কিত বিচারককে তিনি বিচারক বানিয়েছিলেন, যার মধ্যে একজন খুনের আসামি ছিলেন। অনেকগুলি পয়েন্ট তার কাছে আছে, ত্রাণ তহবিলের টাকা থেকে তিনি চিকিৎসা করেছেন, মানে অনেকগুলি বিতর্কের মধ্যে তিনি ছিলেন। কিন্তু এই সব বিতর্কের বাইরে আমরা দেখলাম যে সাবেক এই বিচারপতিকে গ্রেফতার করা হলো হচ্ছে হত্যা মামলার কারণে। বাংলাদেশের আইনে কি এমন কিছু নেই যে এই যে অসাধুতা বিচারের ক্ষেত্রে সেই প্রেক্ষিতে গ্রেফতার করা, অন্য কোনো প্রেক্ষিতে না গ্রেফতার করে? জি, আপনাকে ধন্যবাদ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জয়নাল আবেদিন স্যার, সিনিয়র অ্যাডভোকেট এখানে আছেন। আমরা ওনার কাছে অনেক শিখেছি, ওনাকে দেখি শিখি, এবং উনি হচ্ছেন আমাদের জুডিশিয়ারির সেই ফেজের মানুষ, মানে যে ফেজটা হারিয়ে গেছে আর সেই ফেজটা ফিরে আসবে না। ওনাদের উত্তরসূরি বা আমরা যারা আছি তারা ওনাদের মতো হতে পারবো না, এটা আমাদের দুর্ভাগ্য, এবং এটার জন্য আমরা সাফার আগেও করেছি, সামনেও করব, ভবিষ্যতেও করব। বিচারপতি খায়রুল হক সাহেব অবশ্যই অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, কোনো সন্দেহ নাই। খুব ভালো কনস্টিটিউশনাল লয়ার ছিলেন, কোনো সন্দেহ নাই। আমরা কোর্ট পাড়ায় তার আর্থিক অনিয়মের কোনো শুনিনি। কোর্টে আকাশে বাতাসে গলিতে কিন্তু কোন জাজ কেমন সব কিছুই বোঝা যায়। জাজদের হাড়ির খবর আমরা ওখানে গল্পে পেয়ে যাই। 21 নম্বর কোর্টে বসতেন, অ্যানেক্স 21 নম্বর কোর্টে, ওখানে আমিও গিয়েছিলাম অনেকবার, তখন আমি ইয়াং লয়ার। 2005-06 সালের দিকে বিএনপির শেষের দিকে উনি সিভিল জুরিসডিকশনে বসতেন, ওটা একটা পানিশমেন্ট জুরিসডিকশন বলা হয় আর কি। বিএনপির আমলে ওনাকে কর্নার করে রাখা হয়েছিল, যে জানি না কেন। 111-এ উনি খুব সাহসী ভূমিকা রেখেছিলেন, এবং 111-এ যে একটি সরকার যে 3 মাসের বেশি থাকতে পারে না, সুলতানা কামাল ভার্সেস স্টেট মামলার জাজমেন্ট ওনার দেয়া, আমি সেটা জুনিয়র লয়ার ছিলাম। দেন ডেফিনেটলি যখন আওয়ামী লীগ আসলো, ওনার উপর আলোকবর্তিকা আসা শুরু করলো, উনিও খুব সাহসী জাজ হয়ে গেলেন।
এসব পলিটিক্যাল জাজমেন্টের বাইরেও তার অসংখ্য পিআইএল জাজমেন্ট আছে, অসংখ্য ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটা যখন আসলো তখনও আমি ইনিয়ে বিনিয়ে বলেছিলাম, তখন আমি খুবই জুনিয়র পলিটিশিয়ান, যে এগুলো জুডিশিয়ারির বিষয় না, এগুলো জুডিশিয়ারি ইনভলভ হওয়া উচিত না, ইটস এ পলিটিক্যাল কোশ্চেন। পলিটিক্যাল পার্টি আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার এনেছে, পলিটিক্যাল পার্টি আন্দোলনের মাধ্যমেই কেয়ারটেকার বাদ দিতে পারে, এটা জুডিশিয়ারিতে ইনভলভ হওয়া ব্যাপার না। একটা বিষয় ওনার ছিল যে এর মাধ্যমে চিফ জাস্টিস পদটা কলঙ্কিত করা হয়, হুইচ ইজ ট্রু। কারণ জে আর মুদাসির হোসেন এর আগে আমাদের 2 বছর বয়স বাড়ানো হয়েছিল জে আর মুদাসির হোসেনকে, যাতে কে এম হাসান সাহেবকে, সরি, যাতে কে এম হাসান সাহেব হতে পারে, এই জন্য তার আগের বিচারপতি 2 বছর বয়স বাড়ানো হয়েছিল। তো ওখানে কিন্তু একটা লেজিটিমেট পয়েন্ট ছিল যে বিচার বিভাগ কিছুটা ইনভলভ হয়ে যাচ্ছে, এবং এরপরে আওয়ামী লীগও বিচারপতি নিয়োগ দিত, কে চিফ জাস্টিস হবে ইলেকশনের সময় এটা মাথায় রেখে চিফ জাস্টিস নিয়োগ দেওয়া হতো। অবশ্যই 7 জন অ্যামিকাস কিউরি এটা বিপক্ষে ছিল, আবার অনেক অ্যামিকাস কিউরি ক্যাটাগরিক্যালি বলেছে এটা নেসেসারি এভিল। অসংখ্য জার্নালিস্ট সেই সময় লিখেছে কেয়ারটেকার ব্যবস্থা মিসট্রাস্টের ফসল। তবে আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত, কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দেওয়াটাই এই 14 সালের ইলেকশন থেকে শুরু করে অনায়ার্স ঘটনার জন্য বহু অংশে দায়ী। জিনিসটা পলিটিক্যাল। আগরতলা ষড়যন্ত্র মামলায় যে বিচারপতি ছিল তারা তো বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে পারেনি, দেশের মানুষ ব্যাপক আন্দোলন করেছে, সেই সময় সকল দল আন্দোলন করতে পারলে এইসব রায়টাই কিছুই কার্যকর হতো না। পলিটিক্যালি জিনিসটা একরকম হয়েছে, সেই জন্য জুডিশিয়ারিও আরেকভাবে বিহেভ করেছে। আর উনি রায় দেওয়ার আগেই তো সংসদ অ্যামেন্ডমেন্ট করে ফেলেছে, পরের রায়টা এটা জাস্টিফাইড না, উনি ওই অ্যামেন্ডমেন্টটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া প্র্যাকটিক্যালি আসলে কিছু করার ছিল না, কিছুটা আর কি প্র্যাকটিক্যাল স্বীকার করেন যে প্র্যাকটিক্যালি কিছু করার ছিল না। উনি অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে তো আর তার কিছু করার নাই, ওনার উপরে তো খরব নেমে এসেছে যে আপনাকে এরকম জাজমেন্ট দিতে হবে। হ্যাঁ, এটা হতে পারে ইনার। আর 15 অ্যামেন্ডমেন্ট তো ওনার সামনে ছিল না, মানে যদি 15 অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হতো তখন জিনিসটা আসতো যে কেন রায় থেকে ডিপার্চার, আর রায়ের ভিত্তিতে কিন্তু 15 অ্যামেন্ডমেন্ট হয়নি। 15 অ্যামেন্ডমেন্টে অসংখ্য জিনিস আছে। হ্যাঁ, রায়টা কি করেছে, আওয়ামী লীগকে একটা পলিটিক্যাল স্ট্যান্ড দিয়েছে যে সুপ্রিম কোর্ট কেয়ারটেকার বাতিল করেছে, আমরা কি করব। কিন্তু 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে যুদ্ধাপরাধীর বিচার আছে, রাষ্ট্রধর্মের বিষয়টা আছে, কনস্টিটিউশনাল টর্চ 7 ক আছে, সংবিধান অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিয়েছে সেটা আছে। দেন দ্য কোশ্চেন কাম আপ, আমাদের দেশে নির্বাচন কমিশনার যদি নির্বাচনকালীন সময়ে নির্বাচন সঠিক করতে না পারে, যেটা 14 সালে হয়েছে, 18-তে হয়েছে, 24-এও হয়েছে কিছুটা, নো প্রবলেম, রিটায়ারমেন্টের পরে তাদের অপরাধটা কি হবে? যতদিন ইলেকশন কমিশনে তারা থাকবেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তাদেরকে আপনি ইমপিচ করতে পারবেন। যখন আপনি ইলেকশন কমিশনার থাকবেন না, তখন আপনি কিন্তু আর ইমপিচও করতে পারবেন না। একই কথা চিফ জাস্টিসের ক্ষেত্রে এবং জাস্টিসদের ক্ষেত্রে, ওনারা যদি কোনো ভুল রায় দিয়ে থাকে, এটার অপরাধে আসলে কোথায় বিধান আছে? আমি আমার খুব জুনিয়র হিসাবে আমি কোথাও কোনো আইনে কোথাও পাইনি এটার কোনো বিচার আছে। যেটাই গভর্নমেন্ট করতে পারতো, যে জুডিশিয়ালিকে কীভাবে উইপনাইজ করে পলিটিক্যাল পারপাস সার্ভ করানো হয়েছে, এটার একটা কমিশন করতে পারতো, ফ্যাক্ট ফাইন্ডিং শ্বেতপত্র একটা হওয়া দরকার ছিল, কিভাবে জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারি থেকে একেবারে চিফ জাস্টিস পর্যন্ত উইপনাইজ হয়েছে, ওই শ্বেতপত্রের রিপোর্টটা হতো একটা দলিল। এর বাইরে হত্যা মামলায় একজন চিফ জাস্টিসকে অ্যারেস্ট করছেন আর সকলে মিলে জাস্টিফিকেশন করছেন কেয়ারটেকার গভর্নমেন্ট রায় দেওয়ার জন্য, তাহলে রায় দেওয়ার জন্য হত্যা মামলায় অ্যারেস্ট করা হচ্ছে, এটা তো কোনো ভালো নজির হচ্ছে না, এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল হতে পারে না। এবং ডেফিনেটলি জুডিশিয়ারির অনেক ব্লেম আছে, কোনো সন্দেহ নাই। আবার এখন জুডিশিয়ারিকে বাঁচানোর দায়িত্বও তো স্যারদের, জুডিশিয়ারি লাস্ট রিসোর্ট, জুডিশিয়ারি ওনাদেরকে প্রোটেক্ট করতে পারে নাই, খালেদা জিয়ার প্রতি ন্যায় বিচার করতে পারে নাই, অনেক কিছু করতে পারে নাই। তো সামনেও যদি না পারে তাহলে তো রাষ্ট্র থাকবে না। জুডিশিয়ারির লাস্ট রিসোর্ট কোন আমলের চিফ জাস্টিস, এটা ইম্পর্টেন্ট না, ওই চেয়ারটা ইম্পর্টেন্ট, ওই চেয়ারটার সম্মানটাকে দিতে হবে। আরেকটা আমি কথা বলি, খুবই তাত্ত্বিক কথা, জাস্টিস ফারা মাহবুব একটা চমৎকার জাজমেন্ট দিয়েছেন। কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে যে 15 অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, যতটুকু 15 অ্যামেন্ডমেন্টকে বাতিল করেছে, কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করেছে, অতটুকু বাতিল, অর্থাৎ উনি কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের অ্যামেন্ডমেন্টটাকে বাতিল করে দিয়েছেন, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যাক করেছে প্র্যাকটিক্যালি। কারণ হাইকোর্টের জাজমেন্ট হচ্ছে ল ডিক্লার্ড বাই দ্য সুপ্রিম কোর্ট, এটা বাইন্ডিং। তাহলে এই গভর্নমেন্ট কিন্তু থাকে না, প্রেজেন্ট গভর্নমেন্ট কিন্তু নাই। প্রেজেন্ট গভর্নমেন্ট কিসের বেশি আছে জানেন? আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং, স্যার আরও ভালো বলতে পারবে, প্রেজেন্ট গভর্নমেন্ট ওই খায়রুল হকের জাজমেন্টের ভিত্তিতেই আছে।
কারণ খায়রুল হকের জাজমেন্টের কারণে ফারাহ মাহবুবের জাজমেন্টটা ফুললি এনফোর্স করা যাচ্ছে না। এই যে এই প্রসঙ্গটা আপনি আসলেন যে প্রেজেন্ট গভর্নমেন্ট মানে ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছেন, এটা খায়রুল হকের জাজমেন্টের কারণেই আছে। ওয়ান রিজন, হ্যাঁ, ওয়ান রিজন। কিন্তু যে পরিস্থিতি আসলে এখন পর্যন্ত তৈরি হয়েছে, যেহেতু 5 আগস্টের পর সবাই মনে করে যে আমরা বিচারের দিক থেকে একটা নিরপেক্ষ এবং আসলে বিচার স্বাধীনভাবেই চলবে এই দেশে, সেটার মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবে না। এসকে সিনহাকে, বিচারপতি এসকে সিনহাকে যখন আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে অনেক অপদস্থ হতে, তাকে দেশ ছেড়ে চলে যেতে, তখন তীব্র ওটি নিয়েও সমালোচনা হয়েছিল। কিন্তু তাকে জেলে যেতে হয়নি বা তাকে গ্রেফতার করা হয়নি, সেটাই হয়তো তখন চাইলেই তিনি পারতেন, হয়তো তিনি করেননি এই কারণে যে তিনি চাননি যে আইনগতভাবে এটার একটা জায়গা হোক। আমরা সেটার উত্তর জানতে পারবো না, তখনও জানতে পারিনি। কিন্তু এই বিচারপতি খায়রুল হকের গ্রেফতার আবারও কি প্রমাণ করবে কিনা যে বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের প্রভাব আছে? আমি আপনার কাছে আসবো স্যার, আমি একটু বিরতির পর আসি, তাহলে শুনতে পারবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সাথে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনাতে ছিলাম যে বিচারপতি তোমার বিচার করবে কে, সেই প্রসঙ্গে। কারণ আমরা সাবেক বিচারপতিকে গ্রেফতার হতে দেখেছি এবং এসকে সিনহার কথাও বলেছিলাম যে তার অবস্থাও আমরা দেখেছিলাম। সেই সময় তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং ক্ষমতার শীর্ষে থাকা মানুষরা যখন এই ধরনের কর্মকাণ্ডে থাকে তাদের বিচারের প্রক্রিয়া বা বিচারিক প্রক্রিয়া কি হওয়া উচিত, সেই আলোচনাতে আমরা ছিলাম। এবং বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে বিচারিক প্রক্রিয়াকে বা বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণের যে ধারা বাংলাদেশে চলেছে সবসময়ের জন্য, এর থেকে আমাদের মুক্তির কোনো উপায় আছে কিনা। আমাদের সাথে অ্যাডভোকেট জয়নুল আবেদিন আছেন, তিনি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। আবার আমি আপনার কাছে এই কারণে আসি যে হ্যাঁ, বারবারই বলা হয় যে যে কোনো কারণে যে কোনো সরকার আসে, আগের সরকার আমলে যারা খুবই অগ্রভাগে থাকে তাদের ব্যাপারে কিছু ব্যবস্থা হয়। সেইটার রোশানলে এবিএম খায়রুল হক পড়েছেন কিনা সেই প্রশ্ন আলাদা প্রশ্ন। এবং যে তত্ত্বাবধায়ক সরকার বিষয় নিয়ে এত কিছু হলো, সেটি ফিরে আসছে কিনা আপনার কাছে আমি জানতে চাই। দেখুন, এইটা রোশানলের বিষয় নয়। জনাব খায়রুল হক যে কাজটি করেছেন, এটা সমস্ত বিচার বিভাগের জন্য একটা কলঙ্ক এবং বিচারপতিদের জন্য কলঙ্ক। কেন এই কথা বলছি? ওনাদের নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ তো আন্দোলনের মাধ্যমেই চলে গিয়েছে। আন্দোলনের মাধ্যমে চলে যাওয়ার পরে আবার একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রাইম মিনিস্টার সিস্টেমে আসলেন। তারপরে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে পরে আপনার জামাত এবং আওয়ামী লীগ আন্দোলন করলেন। কিসের জন্য আন্দোলন করলেন? তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আন্দোলন করলেন। এবং আলটিমেটলি এই জন্য একটা নির্বাচন করতে হলো বিএনপি সরকারকে, যে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করার জন্য। তত্ত্বাবধায়ক সরকার আনলেন। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আওয়ামী লীগ কিন্তু জিতেছিল। পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হেরেছে। মূল বিষয়টি হচ্ছে আওয়ামী লীগ এই বিচার বিভাগকে বেছে নিয়েছে তাদের একটা হাতিয়ার হিসেবে, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ঢাল হিসাবে। আপনি আমাকে প্রথমে একটা প্রশ্ন করেছিলেন, আয়না ঘর, এই গুম খুন এগুলো। দেখুন, খায়রুল হক যদি এরকম জাজমেন্ট না দিতেন, তাহলে আওয়ামী লীগ কিন্তু অত বড় গলায় বলতে পারতেন না যে আমরা দেশের সর্বোচ্চ আদালতের জাজমেন্ট ফলো করেছি। শামীম হায়দার পাটোয়ারি মনে আছে, পার্লামেন্টে ওনারা একেবারে খুব দম্ভ ভরে বলেছেন যে আমরা এমন কিছু করি নাই, ক্ষতি করি নাই, আমরা দেশের সর্বোচ্চ আদালতের ম্যান্ডেট আমরা মেনে নিয়েছি। দেশের সর্বোচ্চ আদালতকে এই ম্যান্ডেট তাদেরকে দিয়েছিল? দেয় নাই। তার অর্থ হচ্ছে জনাব খায়রুল হককে ব্যবহার করে, এবং খায়রুল হক নিজেই ব্যবহৃত হয়েছে, আমি বলবো এই কারণে বলবো ব্যবহৃত হয়েছে, তিনি আওয়ামী সরকার থেকে প্লট নিয়েছেন, আওয়ামী লীগ সরকার থেকে তিনি টাকা নিয়েছেন, তারপরে বলেছেন যে এই
উনি নিজের জাজমেন্টের মধ্যে আছে যে এই বিচারপতির থেকে গেলে, প্রধান বিচারপতির থেকে চলে গেলে কোনো প্রফিটেবল পোস্টে যেতে পারবেন না, কিন্তু উনি সেখানে কিন্তু ওই আইন কমিশনের চেয়ারম্যান হতে গিয়েছেন। আর একটা দেশের প্রধান বিচারপতি, তিনি আবার আইন কমিশনের চেয়ারম্যান। তো এই খায়রুল হকের কারণে দেশের এই নির্বাচনগুলো, এই যে কথাটি একটু আগে শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, আমিও বলেছি, যে নির্বাচনগুলোকে প্রভাবান্বিত করেছে আওয়ামী লীগ সরকার, এবং দেশে কোনো গণতন্ত্র বলে কিছু ছিল না। এই গণতন্ত্র বলে কিছু ছিল না বলেই গণতান্ত্রিকভাবে দমনের জন্য এই আয়নাঘরের সৃষ্টি হয়েছে, এবং আপনার যত গুম খুন মামলা মকদ্দমা, আপনার ভৌতিক মামলা, এগুলো সব কিছুর জন্য আমরা মনে করি এই বিচার বিভাগকে ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার এই কাজটি করেছে। আপনি আবার আরেকটা কথা বলেছেন, এসকে সিনহার কথা বলেছেন। দুর্ভাগ্যজনক হলেও এসকে সিনহাকে যখন বিদায় করা হয়, তখনও আমি কিন্তু ওই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। তো তাকে কিভাবে বিদায় করা হলো দেখেন, এবং তাকে বিদায় করে দেওয়ার পরে আমি দুই একটি ঘটনা বলবো। যে আমাদের একটা বাৎসরিক একটা হয়, মানে গেট টুগেদার হয়, শামীম হায়দার পাটোয়ারি জানে, যেটা বড় বন্ধের পরে এই গেট টুগেদারটা হয়। 18 তারিখে ছিল আমাদের এই গেট টুগেদারটা। তো তার আগে সাধারণত বারের সভাপতি যিনি থাকেন তার কিছু দায়িত্ব থাকে, প্রধান বিচারপতির সাথে দায়িত্ব থাকে। তো 17 তারিখে আমাদের 11টার সময় মানে এসকে সিনহার সাথে আমি সভাপতি হিসেবে তার সাথে দেখা করার জন্য একটা যাওয়ার কথা ছিল। আমি রেজিস্ট্রার সাহেবরে ফোন করি, ওনার পিএরে ফোন করি, কেউ ফোন ধরে না ধরার ফলে আমি আপনার নিজেই আমার সুপারিনটেনডেন্ট দিয়ে আমি নিজেই বললাম যে চলো। কিছু দূর যাওয়ার পরে একটা লোক দৌড়ে আসবে, ছাড়ো দিয়ে যাবেন না। কি হয়েছে? যা যাবেন না বলছি, যাবেন না। সব আর্মদারি লোকেরা ওনার রুমের মধ্যে ঢুকে পড়েছে। আমি বললাম যে কী বলে কি? তখন আমি রেজিস্ট্রার সাহেবের লাগে যোগাযোগ করার চেষ্টা করলাম, রেজিস্ট্রার সাহেবের সাথে যোগাযোগ করতে পারলাম না। পরে 10-15 মিনিট পরে আমি আমার রুমে এসে বসলাম। বলল কি যে সিনহাবাবুকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? ওনাকে ওনার রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে, বাসায় নিয়ে যাচ্ছে। তখন আমি বেশ কিছু আইনজীবী নিয়ে বা ওনার ওই যে পূব পাশের গেটটা আছে সেখানে গেলাম এবং ওনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমাদেরকে প্রথম পুলিশ বললেন যে ঠিক আছে একটু দাঁড়ান, আমি আসি ভিতর থেকে আইসা বললেন যে উনি অসুস্থ, উনি দেখা করবেন। কি করব, ফিরে আসতে বাধ্য হলাম। তারপরের ঘটনা তো আপনারা জানেন। এই তারিখে তিনি বলেওছেন, ওইটা বললে অনেক সময় লাগবে। তিনি বলেওছেন যে তিনি এইভাবে ঘটনা করে গেলেন। এখন আসেন, পরবর্তী প্রধান বিচারপতিরা যখন আসলেন, আমি নাম বলবো না, তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, এবং এই যে গুম খুন এবং এই সমস্ত 54-এ গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে কথাবার্তা হয়েছে। বলছে যে আমরা যদি এইসবের বিরুদ্ধে দাঁড়াই তাহলে সিনহাবাবুর মতো আমাদের অবস্থা হবে। তাহলে বিচার বিভাগটাকে ধ্বংস করলেন এই তো ফ্যাসিস্ট সরকার, এবং সেটা একটা ভয় এমনভাবে ধ্বংস করে দিয়ে গেলেন যেটাই একটা ইনস্ট্যান্স হিসেবে দাঁড়িয়ে আছে একদম। এবং আপনারা যে জায়গাটা বলছেন, আমি একটু শামীম হায়দার পাটোয়ারির কাছ থেকেও নিই, যে বলা হচ্ছে যে কেউ যেন বিচার বিভাগকে নিয়ে এই ধরনের যথেচ্ছ ব্যবহার না করতে পারে। আপনি যে কথাটা বললেন যে বিচার নিয়ে অসাধুতা, এটা যেন তৈরি না হয় আর কখনো। এই কারণে ABM খায়রুল হকের গ্রেফতার, তার এই বিচারটা হওয়া জরুরি। শামীম হায়দার পাটোয়ারি, আসলে মনে হয় যে এই ঘটনায় এই গ্রেফতার বা এই বিচারিক
কার্যক্রমের মুখোমুখি তাকে করা, বিচারপতিকে করার পরে এই দেশের বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক যে হাত আমরা সবসময়ের জন্য দেখেছি, সেটি আসলে কমছে বলে তো মনে হচ্ছে না, বরং তো বিচার বিভাগ একটু কনফিউজড মনে হচ্ছে ন্যায় বিচার করার ক্ষেত্রে। এখনও দেশে প্রচুর মব আছে। যে দেশে মব হয় সে দেশে বিচারক কিভাবে ন্যায় বিচার করবে? যে কোনো বিচারপতি বিচারক ভয় পায় যে কালকে হঠাৎ করে কোনো একটা মিটিংয়ে তার নাম ধরে বলা হবে যে ওনার আমি গদি চাচ্ছি না, তার নামে কোর্টের বাইরে মানববন্ধন হতে পারে যে কোনো সময়, এবং তখন স্বাভাবিকভাবেই তারা চাকরির নিরাপত্তা, তাদের পার্সোনাল নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা সব কিছু নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। ভীত সন্ত্রস্ত হয়ে থাকা অবস্থায় যেটা আমাদের সারা আপাও বললেন, কামাল হোসেনের মেয়ে, যে ভীত সন্ত্রস্ত হয়ে কাজ করছেন। তো জুডিশিয়ারি তো সেলফ রেস্ট্রেন থাকবে, তাদের সাহস থাকবে অদমনিত, মেড অফ টাফ স্টেইন, শুধুমাত্র সেলফ রেস্ট্রেন থাকবে, নিজের থেকে বিবেকের কাছে তারা থাকবেন। তারা আল্লাহর কাছে দায়বদ্ধ, নিজের বিবেকের কাছে দায়বদ্ধ, এর মাঝখানে কিন্তু আর কিছু নাই। জুডিশিয়ারি কিন্তু এমপিদের মতো না যে ভোটে জনগণের কাছে পুরোপুরি দায়বদ্ধ। তো সেখানে তো আওয়ামী লীগের আমলে ম্যাসিভ 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 ব্যত্যয় হয়ে গেছে। আমি তখন টকশোতেগুলো বলছি স্পষ্ট করে যে আওয়ামী লীগ একটা নোংরা কাজ করেছে, পলিটিক্যাল ইস্যুগুলো কোর্টের মাধ্যমে রায় করায় নিয়েছে। আমি নিজেও এমপি হওয়ার পরে হঠাৎ একবার দেখলাম বঙ্গবন্ধুর ছবি পার্লামেন্টের ভিতরে, এটা থাকা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। দেন জানতে পারলাম সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এটা করা হয়েছে। পার্লামেন্টের ভেতরে কার ছবি থাকবে এটা কি সুপ্রিম কোর্ট রায় দিতে পারে? পার্লামেন্টের হাউস তো সোভারিন, সেখানে বাইরের কোনো আইন আসবে না, কিন্তু দিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সেই সময় প্রধানমন্ত্রীর অ্যাটেনশন ড্র করার জন্য। স্বাধীনতার অনেক বিষয় যেগুলো হিস্ট্রিক্যাল বিষয়, এগুলো ডিবেট থাকবে। ডিবেট থাকলে আলটিমেটলি কিন্তু ন্যারেটিভ সত্যটাই টিকে যায়। এগুলো কোর্ট দিয়ে এস্টাবলিশ করে লয়ের মতো করার চেষ্টা করা হয়েছে, এটা কোনো দরকার ছিল না। নাও কোথাও না কোথাও তো ফুল স্টপ দিতে হবে। আগে হয়েছে, এখন সেটার বিচার হবে, এরপরে বিচারের বিচার হবে, বিচারের বিচার হবে। এই যে আজকে একজন প্রধান বিচারপতি অ্যারেস্ট হলো, তার বিরুদ্ধে অভিযোগ আরও একটা মামলা দেখলাম তার বিরুদ্ধে আছে। তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে বিশ্বাসভঙ্গের মামলা। উনি শপথ নিয়ে সংবিধান ভঙ্গ করে রায় দিয়েছেন, এটা একটা মামলা আছে দেখলাম, আরও অনেকগুলো হবে। তো একটা আইন আছে জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট সাবঅর্ডিনেট কোর্টের জন্য, যে ওরা যদি কোনো সাবঅর্ডিনেট কোর্টের কোনো বিচারক কোনো রায় দিয়ে থাকেন তার বিরুদ্ধে কিন্তু রায় দেওয়ার জন্য কোনো মামলা হবে না। তো সেটা তো অটোমেটিক্যালি হাইকোর্টের জাজদের জন্য অ্যাপ্লিকেবল। আমি মনে করি এক্ষেত্রে ওই যে শ্বেতপত্র পার্লামেন্টারি কমিটি করে এটার বিচার তদন্ত করা, এই তদন্ত রিপোর্ট করাটাই সর্বোচ্চ বিচার। একজন প্রধান বিচারপতি একটা শ্বেতপত্রে দোষী সাব্যস্ত হয়েছেন, এর বাইরে যদি তাকে জেলে নেওয়া হয় এটা ফিজিক্যাল কষ্ট একটা অনেক বয়স্ক মানুষকে। হ্যাঁ, ওনার কনসিকুয়েন্স চিন্তা করা উচিত ছিল যে এরকম একটা রায় দিলে কি হতে পারে। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। 14 সালে যখন ইলেকশন এরশাদ স্যার বর্জন করলেন, জেনুইনলি করেছিলেন, আমিও করেছিলাম, জিএম কাদেরও করেছিলেন, তখন আমার মন খারাপ ছিল কিছুটা, কারণ আমি অনেক পয়সাপাতি খরচ করে পরে আর এমপি ভোট করলাম না। এরশাদ স্যার আমাকে বললাম মন খারাপ করো না, এই ভোটের কারণে বহু মায়ের বুক খালি হয়ে যাবে, আজকে তুমি ভোট করলে তুমি এটার জন্য দায়ী হতে। একদম স্পষ্ট কথাটা বলেছেন, আরও কিছু কথা বলেছেন। তো ওই যে উনি কনসিকুয়েন্স বুঝতে পেরেছিলেন যে একটা 14 সালে একতরফা ইলেকশন দেশকে কোথায় নিয়ে যাবে। তো সেটা বিচারক হিসাবে, বিচারপতি হিসাবে তাদেরকে বুঝতে হবে। আর যেটা আমি বললাম, এক্ষেত্রে ক্লিয়ার ডিভাইডিং লাইন আছে যে আমি এটার মধ্যে ইনভলভ হব না, ডক্টরিন অফ পলিটিক্যাল কোশ্চেন। নিশ্চয়ই, কিন্তু সেটা পারা যায় কিনা সেটাও একটা কথা। কারণ একই সাথে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছিলেন যে তার পক্ষে হয়তো সম্ভব ছিল না এই সময়। শুধু ছোট্ট করে একটা লাইন নিয়ে আমি একটু বিরতিতে যেতে চাইবো। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যে শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে এখন বিচার ব্যবস্থাও একটা অস্বস্তির মধ্যে আছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, যে কোন বিচার আমি দিব, সেটা মবের মধ্যে পড়ে যাব কিনা, কি হবে না হবে। যেটি আপনি একটু আগেই বলেছেন যে এস কে সিনহার ওই ঘটনার পর সবাই একটা ভীতির মধ্যে পড়ে গিয়েছিল যে আমার অবস্থাও এস কে সিনহার মতো হবে। তাহলে ওই ঘটনার এখনকার সময় কি একরকম লাগে আপনার কাছে? দেখুন, শামীম হায়দার পাটোয়ারি তো ব্যারিস্টার মানুষ, লেখাপড়াও করে। উনি যে কথাটি বলেছেন, আমার প্রায় ধরেন প্র্যাকটিসের বয়স তো বেশ হয়েছে, মানে ইয়ারটা সংখ্যাটা নাই বললাম আর কি। তো বিষয়টি হচ্ছে এই জন্য দায়ী কে? এই বিচার ব্যবস্থা তো এরকম ছিল না। এইখানে বিচারক ছিলেন যারা আমরা যাদেরকে সে পেয়েছি, হয়তো শামীম হায়দার পাটোয়ারি সাহেবরা দেখেন নাই, আনোয়ারুল হক চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, বিবি রায় চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী, অদূত চৌধুরী, তারপরে
কি বলে আমিরুল ইসলাম চৌধুরী, এই বদরুল হায়দার চৌধুরী, তো আমরা এই সমস্ত বিচারপতিদেরকে পেয়েছি। এবং আমাদের কামাল উদ্দিন হোসেনও বিচারপতি ছিলেন, তারপরে বিচারপতি মোর্শেদ। আমি প্রফেশনে আসার পরে আমি ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের কাছে এই ঘটনাটা শুনেছি। ঘটনা সত্যি একটু পরে আসবো আমি। ছোট করে বলছি, সংক্ষেপ করে বলছি। বিচারপতি মোর্শেদকে গভর্নর দিলেন, গভর্নর বলছিলেন যে তার ওই যে গভর্নর ভবন যেটা আছে সেখানে ডেকেছিলেন। তো উনি বলেছিলেন, আই উইল নট গো দেয়ার। হোয়াই আই উইল গো দেয়ার? হোয়াই দি গভর্নর ইজ কলিং মি? তারপর গভর্নর তার সাথে দেখা করতে আসতে চেয়েছিলেন, সেটাও তিনি অ্যালাউ করেন নাই। দিস ওয়াজ দি পার্সোনালিটি অফ দি জাস্টিস। তো সেই অবস্থার থেকে আজকে বিচার ব্যবস্থা ফ্যাসিস্ট সরকারের আমলে, যে কথাটি পাটোয়ারি সাহেব বললেন, রাইটলি বলেছেন যে এই সমস্ত কিছু পলিটিসাইজ করেছেন বিগত সরকার, এবং এই পলিটিসাইজ করে আপনার পুরো বিচার ব্যবস্থাটাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। সেই জন্যই বলছি যে আয়নাঘর হওয়ার পিছনে এই বিচারপতি সরকার দায়, বিচার ব্যবস্থা দায়ী। এই কারণে আমরা জানতে চাই যে ঘটনার থেকে এই ঘটনা হলো, আমরা এবিএম খায়রুল হককে দেখলাম গ্রেফতার হলো, মামলা হয়েছে, আরও মামলা হবে আপনারা বলছেন, কিন্তু জনগণের যে আগ্রহের জায়গা তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কিনা এই দেশে, সেটি ফিরছে কিনা, এবং ফিরলে এখনই ফিরবে কিনা নাকি কবে? আমি বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক, আমরা বিরতির পর ফিরে এলাম এবং আমরা শেষ পর্বে যেহেতু আছি, সময় বরাবরের মতো একটু কম পেয়ে যাব, কিন্তু সেই কম সময়ে একটু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা জেনে নিতে চাই। শুরুতে একটু শামীম হায়দার পাটোয়ারির কাছে যাই, যেটা নিয়ে আমি প্রশ্নটি রাখতে চাই, যে তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে এত কিছু, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা, ফিরলে কবে নাগাদ সেটা ফেরার কথা? তার আগে একটু বলি, এই কেয়ারটেকার গভর্নমেন্টের মানে রায় দেওয়ার কারণে যদি খায়রুল হক সাহেব এত দায়ী হয়ে থাকেন, উনি তো একা রায় দেননি, ওনার সাথে আরও 3 জন জাজ, টোটাল 4 জন তারা ছিলেন। তারপরে এই মামলাটা যিনি প্রথম ড্রাফট করলেন, মানে এই বাতিলের পিআইএল, তিনিও এটার সাথে জড়িত। যে লয়ার সাইন করলেন ওকালতনামায়, তিনিও জড়িত। যে জাজ রুল দিলেন হাইকোর্টে, রুল দিয়েছিল কিনা ভুলে গেছি, সামারি রিজেক্ট হয়েছিল কিনা, রুল দিলেন, তিনিও দায়ী হলেন। যিনি পরে আবার এই রুলের শুনানি হলো। অর্থাৎ কতগুলো মানুষকে কিন্তু আপনি দায়ী করতে পারেন যদি আপনি অপরাধ হিসেবে দেখেন। নাও যেটি কেয়ারটেকার গভর্নমেন্টের আমরা প্রিন্সিপাল হিসেবে জানি, আমাদের একটা নজির আছে, স্যার খুব ভালো বলতে পারবেন, ওই যে যখন 7th অ্যামেন্ডমেন্ট এরশাদ স্যার করলেন, সুপ্রিম কোর্টের বেঞ্চগুলো বিভিন্ন জায়গায় দিলেন মার্শাল লর মাধ্যমে, পরে সেটাকে চ্যালেঞ্জ করা হলো। চ্যালেঞ্জ করার পরে সেটা আমাদের আনোয়ার হোসেন ভার্সেস স্টেট মামলায় ওটাকে বাতিল করে দেওয়া হলো। বাতিল করে দেওয়ার সাথে সাথেই কিন্তু সংবিধানে ওই আগের প্রভিশনটা অ্যাজ ইট ইজ কিন্তু প্রিন্ট হয়ে গেছে। সেই সময়ের আপনার বলবো মিলিটারি শাসক বলবো বা জিয়া বা এরশাদের আমলেও জুডিশিয়ারিকে যত সম্মান করা হতো, এই তথাকথিত গণতন্ত্র আমলে তা করা হয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, কোনো অপেক্ষা করেনি, নেক্সট সংবিধান প্রিন্টেই আগের মতো প্রিন্ট হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা জাস্টিস ফারাহ মাহবুবের রায়টাকে ধরে নিই, জাস্টিস ফারাহ মাহবুবের রায়টা কেয়ারটেকার গভর্নমেন্টকে রিভাইভ করেছে, এবং এটার বিরুদ্ধে যদি কোনো আপিল না হয়, স্টে না হয়, অটোমেটিক্যালি এটা সংবিধানের পাতায় ঢুকে গেছে। তবে সেক্ষেত্রে অবশ্যই একটা টেকনিক্যাল পয়েন্ট আছে, ফিলোসফিক্যালি কেয়ারটেকার গভর্নমেন্টটা বাদ করেছে খায়রুল হক সাহেব। যে কারণে আমি বললাম ফারাহ মাহবুবের রায় যদি আমি এই মুহূর্তে ল ধরে নিই, তাহলে বর্তমান গভর্নমেন্ট সম্পূর্ণ ইল্লিগাল। আগেও ইল্লিগাল ছিল, কিন্তু বিপ্লব নানা কারণে এটাকে জাস্টিফাই করা যেত। কিন্তু যখন একটা রায় চলে আসলো, তখন তো আপনি প্যারালাল 2 সেট গভর্নমেন্ট রাখতে পারবেন না, এটা থাকবে। এখানে একটাই আর্গুমেন্ট আসবে যে খায়রুল হকের জাজমেন্ট যেহেতু আছে, ফারাহ মাহবুবের জাজমেন্ট ইমপ্লিমেন্ট করতে গেলে রিভিউ করে খায়রুল হকের জাজমেন্টটা বাতিল করতে হবে, যে খায়রুল এখন জেলে আছে। এই গভর্নমেন্টের সেভিয়ার অ্যাট দ্য মোমেন্ট যার জাজমেন্ট, তিনি এখন জেলে আছেন, আইরনি অফ দ্য ফেট। নাও সেক্ষেত্রে তো ডেফিনেটলি আমি মনে করি স্যার যেহেতু বিএনপি আইনজীবী নেতা এবং অনেক সিনিয়র অ্যাডভোকেট, স্যাররা বলতে পারবেন যে রিভিউটা ওনারা কতটা দ্রুত হিয়ারিং চাচ্ছেন। ওনারা একটা নেসেসারি পার্টি, কোনো সন্দেহ নাই, সরকার একটা নেসেসারি পার্টি, কোনো সন্দেহ নাই। দেন ডেফিনেটলি সরকার কি ভাবছে, এর সমন্বয়ে ওই রিভিউর জাজমেন্টটা দিয়ে যদি খায়রুল হক সাহেবের 13 অ্যামেন্ডমেন্ট জাজমেন্টটা বাতিল হয়ে যায়, তখন ফারাহ মাহবুবের জাজমেন্টটাই ইমপ্লিমেন্ট হবে।
এখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে, কয়েকটা টেকনিক্যাল প্রবলেম আছে। যখনই আমরা আগের ফরম্যাটের ক্যাটাগরি গভর্নমেন্ট চলে আসবে, হেড কে হবে? অ্যাজ পার ল হেড হবেন ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, যিনি অ্যাভেলেবল না পেলে তার আগে চিফ জাস্টিস, না পেলে তার আগে দুজন অ্যাপিলেট ডিভিশনের জাজ, না পাওয়া গেলে সুধী সমাজের একজন, সেখানে ডক্টর ইউনূস আসতে পারেন, আর না হলে রাষ্ট্রপতি নিজেই। আর আরেকটা অপশন আছে, ডিসেম্বর মাসে বর্তমান চিফ জাস্টিস উনি মনে হয় রিটায়ার করবেন, সেক্ষেত্রে উনি ডিসেম্বরের পরে কেয়ারটেকার হলে উনি ইমিডিয়েট পাস চিফ জাস্টিস হতে পারেন। তো এই জিনিসগুলোর অনেক অঙ্ক আছে। আরেকটা হচ্ছে টেনুর, কেয়ারটেকার গভর্নমেন্টের 90 দিনের বেশি কখনই হতে পারবে না। ইভেন কাজে সেই 90 দিনের মধ্যে ওই সরকার যদি আসে তাহলে সেখানে নির্বাচন দিতে হবে। সংখ্যা 10 জনের বেশি হবে না। একদম শেষ মুহূর্তে আমি অ্যাডভোকেট জয়নাল আবেদিনের কাছে আসি। যেটুকু শামীম হায়দার পাটোয়ারি বলেছেন তার পরেরটুকু শুধু আপনার কাছ থেকে জানতে চাই। অন্তর্বর্তী সরকার চলছে, এই সময়ের মধ্যে অন্তত এই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর তো কোনো সুযোগ নাই নাকি আছে? না, এটা বলা যাবে না। কেন মানে এখনো সুযোগ আছে? এখনো তো আলোচনা হচ্ছে। আচ্ছা, গত পরশুদিন শুনলাম যে রাজনীতিবিদরা বসেছেন সরকার প্রধানের সাথে এবং অন্যান্য নেতৃবৃন্দ একসাথে বসে তারা এই সম্বন্ধেও আলোচনা করেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আনা যায় কিনা। এখানে শামীম হায়দার পাটোয়ারি যে কথাটি বলেছেন যে 13th অ্যামেন্ডমেন্ট, সেটা আমরা রিভিউ করেছি, বদিউল আলম মজুমদার রিভিউ করেছে, আমরাও সেখানে আছি, অন্যান্য দলও রিভিউ করেছে। সেগুলো অলসো সেটা হিয়ারিংয়ের জন্য রেডি আছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব হিয়ারিং করার চেষ্টা করব। তবে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যত তাড়াতাড়ি সম্ভব একটা পার্লামেন্ট আনা যায় সেই জন্য কিন্তু আগের থেকেই বলে আসছে। এবং এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে দাবি জানিয়ে আসছে। এখন এই সরকার নিজেরা নির্বাচন দেবেন না, এই যে জাজমেন্ট হলো বা আর একটা জাজমেন্ট আসতে পারে সেই অনুসারে হবে, সেটা এখনও এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। কারণ রাজনীতি অনেক বিষয়ই আলাপ আলোচনা হচ্ছে, ঐক্যমত্যের মাধ্যমে সংবিধান কিভাবে তারা অ্যামেন্ডমেন্ট করবে, কোন পার্টটা অ্যামেন্ডমেন্ট করবে। ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমরা একটা অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছি যে বিচার বিভাগ নিয়োগের তারা কোনো অ্যামেন্ডমেন্ট না করে, সংবিধানের 95 ধারা অ্যামেন্ডমেন্ট না করেই একটা অর্ডিন্যান্স করে নিশ্চয়ই, এবং সেই আলোচনা চলছে। এখন ঐকমত্য কমিশনের বৈঠকে আপনাদের আমরা দেখি নানা কিছুতে ঐকমত্য আছে, নানা কিছুতে আবার ঐকমত্য নাই। তবে আমরা মনে করি যে এই যে খায়রুল হকের যে জাজমেন্ট এইভাবে করে আর কোনো বিচারপতি সৃষ্টি না হয়, আর জন্য কেউ খায়রুল হক না হয়, আমরাও সেটা আশা করি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের মতামত রাখার জন্য। দর্শক আপনাদেরও ধন্যবাদ। আগামীকাল আবারও নিশ্চয়ই দেখা হবে এবং এই অনুষ্ঠান আপনারা অবশ্যই গ্লোবাল টেলিভিশনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আবার ধন্যবাদ সাথে থাকার জন্য।